ওকে, দেখি কার কি মনে আছে। মডেল ক্লাস, এই যেমন মডেল ক্লাস ক্রিয়েট করি বা পোজো ক্লাস, এই ক্লাসগুলোর উদ্দেশ্য কি, কেন ক্রিয়েট করি? হুম, এই পোজো ক্লাস বলতে কি বোঝায়? প্লেন ওল্ড জাভা অবজেক্ট। স্টুডেন্ট ক্লাসটার উদ্দেশ্য কি? বা ডাটা স্টোর করা। ডাটা স্টোর করা সেটা ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নেই, বা মনে করেন ডাটাবেস থেকে আসবে, ক্লাউড থেকে আসবে, নেওয়ার পর ডাটা আনার পর কি করতে হয়? স্ক্রিনে শো করতে হয়। ঠিক আছে? তো ডাটাবেস থেকে ডাটা কিন্তু কোনো এরকম স্টুডেন্ট অবজেক্ট হিসেবে আসবে না। যদি রো কলাম ওয়াইজ ডাটা হয়, তাহলে সেটা আপনাকে একটা হয়তো বা ম্যাপ হিসেবে দিবে, বা একটা হ্যাশ ম্যাপ হিসেবে দিবে, সামথিং এরকম। সেটাকে অবজেক্টে কনভার্ট করতে হয়, অর্থাৎ কোনো একটা স্টুডেন্টের অবজেক্টে কনভার্ট করবো, অর্থাৎ ডাটাগুলো এখানে জাস্ট স্টোর করবো, তারপর আমি ইউজার স্ক্রিনে শো করে দেবো। সেই ক্লাসগুলোর উদ্দেশ্যই হচ্ছে ডাটা স্টোর করে রাখা। এই ক্লাসের ভিতরে একাধিক বা এক বা একাধিক কনস্ট্রাক্টর থাকলেও থাকতে পারে, মিনিংফুল কোনো মেথড থাকতে পারে যেগুলো এই ডাটাগুলোকে নিয়েই হয়তো বা প্রসেস করা হয়। এর বাইরে আর তেমন কোনো আদার্স ফাংশনালিটিস থাকে না এইসব ক্লাসের মধ্যে। আচ্ছা, তো স্টুডেন্ট নামে ক্লাস, এটা গত ক্লাসে ক্রিয়েট করা ছিল, যেখানে তিনটা প্রপার্টি, নেম, এনআইডি এবং ফোন, এবং মেইন ক্লাসে একটা স্টুডেন্টের অবজেক্টও ক্রিয়েট করা হয়েছে। ওকে, আচ্ছা, এবার এখান থেকে শুরু করি আজকে। আপনারাও পারলে এখান থেকে টাইপ করা শুরু করেন বা আমার সাথে সাথে করেন, তাহলে ডাবল প্র্যাকটিস হবে। তো দেখেন, আমি যখন একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতেছি, কনস্ট্রাক্টরে প্যারামিটার পাস করতেছি, তারপরে যখন আমি প্রিন্ট করব, আমি জাস্ট গেট ইনফো মেথডটা কল করলে সব ইনফরমেশন দেখতে পাচ্ছি। এটা গত ক্লাসের পুরনো জিনিস। ক্লাসের প্রপার্টি গুলো সব পাবলিক ডিক্লেয়ার করা, তাই না? আচ্ছা, পাবলিক ডিক্লেয়ার করাতে সমস্যা নেই। পাবলিক ডিক্লেয়ার করাতে বরং আমরা যেটা করতে পারি, সরাসরি রেফারেন্স দিয়ে ওই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারি। ওকে, যেমন s1 ডট, কনস্ট্রাক্টরতে একটা নাম পাস করছিলাম আমি, কিন্তু এখানেও s1 ডট দেখেন নেম সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? অ্যাক্সেস করে আমি নতুন একটা নাম দিয়ে দিতে পারতেছি। এখন যদি প্রিন্ট করি তাহলে কি হবে? এটাই দেখাবে, আগেরটা বাদ। একইভাবে এনআইডি কেও সরাসরি রেফারেন্স দিয়ে, অর্থাৎ সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি, ফোনটাকেও অ্যাক্সেস করতে পারতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি যেটা হয় যে একটা প্রোগ্রামে অনেকজন ডেভেলপার বসে কাজ করে, তো আমি যখন কনস্ট্রাক্টরের প্যারামিটারগুলো পাস করলাম, রেফারেন্সগুলো, এগুলো তো চেঞ্জ হওয়া উচিত না, উচিত কি? চেঞ্জ হওয়া উচিত না। বা এনআইডিটার লেন্থটা ঠিক আছে কিনা, আমি যে কনস্ট্রাক্টরে এনআইডিটা পাস করতেছি, এনআইডিটাকে চেক করে নিচ্ছি যেটা লেন্থটা ঠিক আছে কিনা। এনআইডিটাতে নির্দিষ্ট লেন্থ থাকে। বা ফোন নাম্বারটা, আমাদের ফোন নাম্বার বা মোবাইল নাম্বারগুলো ম্যাক্সিমাম কত ক্যারেক্টারে হতে পারে? আর যদি কোড ইউজ করি, কান্ট্রি কোড +88 বা এরকম, আমাদের দেশে ক্ষেত্রে তাহলে 14, এর বেশি তো কখনো হবে না। তো এই যে ফোন নাম্বারটা যে দিচ্ছি, এটা যদি একটা জিরো কম হয়, এমনকি কেউ কি কোনো আপত্তি করবে? কেউ আপত্তি করবে না। কিন্তু এই স্টুডেন্টকে পরে যদি ফোন করা হয় এই নাম্বার অনুযায়ী, ফোন যাবেই না, বলবে ইনভ্যালিড নাম্বার, নাম্বার ডাজন্ট এক্সিস্ট, এটসেট্রা এটসেট্রা। তো এগুলো একটু ভ্যালিডেশনের ব্যাপার স্যাপার আছে না, একটু ভ্যালিডেট করা। হ্যাঁ, ঠিক আছে, যখন আমাদের সামনে একটা ইউজার ইন্টারফেস থাকে, একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকে, ফর্মে যখন ইনপুট দেওয়া হয়, ইনপুটটা যখন নেওয়া হয়, নেওয়ার পরেই তো আসলে কনস্ট্রাক্টরে পাস করে দিই আমরা, যেটা আপনাদের হোমওয়ার্ক ছিল। কিন্তু ওই সময় নেওয়ার পরেও চেক করা হয়, একটা ভ্যালিডেশন হয়। আর তারপরেও আমরা যে প্রপার্টিগুলোকে পাবলিক রাখছি, সাধারণত এরকম পাবলিক রাখা উচিত না। আমরা যে বলি না যে এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন একটা টার্ম। এনক্যাপসুলেশন মানে কি? একটু ইয়া করে রাখা, হ্যাঁ? একটু হাইড করে রাখা বা সামথিং। তো আমরা কিন্তু চাই আমাদের ডাটাগুলো যেন হাইড থাকুক, সফিস্টিকেটেড ডাটাগুলো যেন হাইড থাকুক, এরা ইউজার যেন বা কলার যারা কল করতেছে তারা যেন সহজেই অ্যাক্সেস না পায়। হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এগুলোকে প্রাইভেট করে দিতে পারি। যেমন নাম একবার কনস্ট্রাক্টরে পাস করে দিলাম, এটা চেঞ্জ করা উচিত না। এনআইডি চেঞ্জ করা উচিত না, বা চেঞ্জ করলেও একটা সার্টেন কন্ডিশনের আন্ডারে চেঞ্জ করা উচিত, একটা ভ্যালিডেশন থাকা উচিত। ফোন নাম্বারটা, এগুলো সব চেক করা উচিত। সরাসরি যে অ্যাসাইন করতেছি এখানে কোনো চেক হচ্ছে না, আমি যা ইচ্ছে অ্যাসাইন করে দিতে পারি, এখানে কান্ট্রি নামও দিয়ে দিতে পারি। ওকে, তো নরমালি পোজো ক্লাসের প্রপার্টি গুলোকে হাইড করে রাখা হয়, অর্থাৎ প্রাইভেট রাখা হয়। বাট আমি যদি এগুলোকে প্রাইভেট রাখি, আপনারাও প্রাইভেট রাখবেন। হ্যাঁ, এটা এটা গুড প্র্যাকটিস, সবসময় প্রাইভেট রাখবেন এগুলোকে। যদি এটাতে প্রাইভেট রাখি, এই ক্লাসে কোনো সমস্যা হবে না, কারণ সেম ক্লাসের ভিতরে প্রাইভেট প্রপার্টি মেথড অ্যাক্সেস করাই যায়। বাট বাইরের কি অবস্থা? এখন এটা পাচ্ছে না। দেখেন, নেম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন মডেল স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট ক্লাসে নেমটা প্রাইভেট অ্যাক্সেস। তো ভালো, একদিক দিয়ে সিকিউরড হলো। এখানে যে নেমটা পাস করবো এটা কখনোই চেঞ্জ করা যাবে না। অন্য কোনো ডেভেলপার বা প্রোগ্রামার অ্যাক্সিডেন্টালি এই লাইনটা লিখে সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। বাট একটা স্টুডেন্টের ফোন নাম্বার তো চেঞ্জ হতেই পারে। তার ফোন হারায় গেছে, সিম হারায় গেছে, সে নতুন নতুন সিম নিছে বা কিছু একটা নতুন নাম্বার, সেক্ষেত্রে কি আপডেট করা যাবে না? কেমনে? প্রাইভেট তো, অ্যাক্সেসই তো করতে পারবো না। আমি কি আবার আর একটা কনস্ট্রাক্টর অবজেক্ট ক্রিয়েট করবো নাকি? না, আমার সেম অবজেক্ট এটাই থাকতে হবে। এটাতে ফোন দিয়ে তো আমি ফোন অ্যাক্সেসই করতে পারবো না। ওকে, তাহলে প্রাইভেট প্রপার্টিতে আমরা অ্যাক্সেস করতে পারি না। প্রাইভেট প্রপার্টি দিলে ডাটাগুলো হাইড হয়ে থাকলো ভালো, কিন্তু অনেক সময় প্রাইভেট প্রপার্টিও তো আমার মডিফাই করার প্রয়োজন হতে পারে। ইন দ্যাট কেস, যেগুলো প্রাইভেট সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা মেথড ব্যবহার করি, যাদেরকে বলা হয় গেটার সেটার মেথড। অর্থাৎ এই প্রাইভেট প্রপার্টি গুলোতে নতুন ভ্যালু সেট করার জন্য সেটার মেথড, এই প্রাইভেট প্রপার্টি গুলো থেকে ভ্যালু নেওয়ার জন্য গেটার মেথড। এবং মেথড গুলো কিন্তু অবশ্যই পাবলিক হতে হবে। ওকে, যেমন নেম, আমি যদি নেমের জন্য নেমটা দেখতে চাই, শুধু নেমটা দেখতে চাই, এখন কিন্তু পসিবল না। আমি s1.name টাইপ করতে পারবো না। পারবো? পারবো না। ঠিক আছে, তাহলে কিন্তু নেমের জন্য যদি একটা গেটার মেথড বানাই, এবং সেটা বানাতে হবে পাবলিক, নেমটা কি টাইপের? এই জন্য গেটারের সব সময় রিটার্ন টাইপ, সব সময় যে স্ট্রিং হবে তা না। প্যারামিটারের যেটা টাইপ, গেটার মেথডের রিটার্ন টাইপও সেটাই হবে। সো নেমের ক্ষেত্রে রিটার্ন টাইপ হবে স্ট্রিং, আর গেটার মেথডের নাম হয় সাধারণত যে প্রপার্টি তার নামের আগে গেট শব্দটা বসায় দেওয়া হয়। সো এটার ক্ষেত্রে গেটার কি হবে? গেট নেম। গেট মেথড কোনো প্যারামিটার নেয় না, সেট মেথড প্যারামিটার নেয়। যে নতুন নামটা সেট করতে যাব সেটা প্যারামিটারে পাস করে দিতে হবে। সো গেট নেম মেথডটা কি করবে? সিম্পলি রিটার্ন করবে ওই নেম প্রপার্টিটাকে, এটাকে রিটার্ন করবে। তো এখন যদি আমার কোনো একটা স্টুডেন্টের নামকে দেখার প্রয়োজন হয়, আমি সরাসরি প্রপার্টি অ্যাক্সেস করব না, বরং এই মেথডটা কল করব, কারণ এটা পাবলিক, এটা কল করা যাবে। আর এই পাবলিক মেথডের মাধ্যমে প্রাইভেট ফিল্ডটাকে রিটার্ন করে দিচ্ছি। তো এখন আমি বলতে পারি s1.getName, আউটপুট কিন্তু দেখতে পারবো নাম, তাই না? ইভেন নতুন নাম সেটও করতে পারি। সেটের জন্য কি করতে হবে? একটা সেটার মেথড, সেটের জন্য করতে হবে সেটার মেথড। এটা যদি গেট নেম হয়, সেট নেম মেথডটা কেমন হবে? পাবলিক। সেট নেম আবার ভয়েড হয়। সেট নেম বা সেটার মেথডের রিটার্ন টাইপ ভয়েড হয়, কারণ আমি সেট করতেছি, আমার রিটার্ন নেওয়ার দরকার নাই। সো পাবলিক ভয়েড সেট নেম। এখানে কি করব? সেট নেমে অবশ্যই প্যারামিটার হিসেবে একটা নতুন নাম সেট করতে হবে। তো স্ট্রিং সাপোজ নেম, এবং করতে হবে কি, যে নতুন নেমটা পাস করব সেটা কার মধ্যে অ্যাসাইন হবে? দিস ডট নেম ইকুয়ালস নেম। এখন আমি এই প্রপার্টিতে সরাসরি অ্যাক্সেস না করে বরং সেটারের মাধ্যমে s1.setName এবং নতুন একটা নাম দিয়ে দিই, নতুন একটা নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখন কি হবে? আউটপুট কনস্ট্রাক্টরে পাঠালাম একটা, তারপরে নতুন একটা নাম দিলাম, এবং ইনশাল্লাহ সেটাই দেখতে পারবো।
সো আগে যেটা করলাম আর এখন যেটা করলাম দুইটার মধ্যে পার্থক্য কি? আগে প্রপার্টিতে সরাসরি অ্যাসাইন করতেছিলাম আর এখন মেথডের মাধ্যমে, কিন্তু চেঞ্জ তো করতে পারতেছি নাকি? তো এটার সুবিধাটা কি অ্যাকচুয়ালি? সরাসরি প্রপার্টিতে অ্যাক্সেস না করে একটা মেথডের মাধ্যমে অ্যাক্সেস করার সুবিধা কি? আচ্ছা ঠিক আছে, প্রাইভেট রেখে মাঝে সরাসরি অ্যাক্সেস না করে প্রাইভেট করলাম, প্রাইভেট করে তারপর একটা মেথডের মাধ্যমে অ্যাক্সেস করলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, সরাসরি প্রপার্টিতে যখন ভ্যালু রাখি ভ্যালিডেট করতে পারি, কিন্তু যখন মেথডের মাধ্যমে রাখি যখন মেথডের মাধ্যমে রাখি সেট করার আগে একটা কন্ডিশন চেক করে নিতে পারি না? ইফ সে এই নেমের লেন যদি লেস দেন মনে করেন 4 হলো, তাহলে আমি হয়তোবা একটা মেসেজ দিব নেম ইজ টু শর্ট বা সামথিং। না হলে, আর যদি ওকে থাকে তাহলে অ্যাসাইন করে দিব। তাহলে মেথডের মাধ্যমে করার সুবিধাই হচ্ছে আমি কিছু কন্ডিশন চেক করতে পারি, সেটা নেমের ক্ষেত্রে হোক, ফোনের ক্ষেত্রে হোক, এনআইডির ক্ষেত্রে হোক। অর্থাৎ ফিল্ডগুলোকে প্রাইভেট রাখলাম, ওটাকে অ্যাক্সেস করার জন্য আবার একটা করে মেথড বানালাম, গেটার সেটার। মেথড বানানোর সুবিধা হচ্ছে সেট করার আগে কোনো কন্ডিশন, অথবা গেট করার আগে ওই যে রিটার্ন যে করতেছে, যদি নাম অ্যাসাইনই না থাকে বা সামথিং, কোনো নাম নাই বা কিছু, তখন রিটার্ন করব যে নো নেম বা আনডিফাইন্ড। অর্থাৎ কিছু চেক করে আমরা রিটার্ন করতে পারি। সো এটাই হচ্ছে সুবিধা অ্যাকচুয়ালি। ওকে, ডাটাগুলোকে এনক্যাপসুলেট করলাম, অর্থাৎ হাইড করলাম। হাইড করার পর সেগুলোর জন্য গেটার এবং সেটার দিচ্ছি, এবং সেট করতে গেলে সেটার মেথডের মাধ্যমে এবং ভ্যালুটা দেখতে গেলে গেটার মেথডের মাধ্যমে অ্যাক্সেস করতেছি। যদি প্রয়োজন হয় মেথডগুলোতে আমরা কন্ডিশন দিব, যদি প্রয়োজন না হয় দিব না। তারপরেও প্রাইভেট রেখে গেটার সেটার ব্যবহার করা ভালো। আর গেটার সেটারের জন্য যেমন গেট নেম আর সেট তো আমি করে ফেললাম, প্রত্যেকটা ফিল্ডের জন্য গেটার সেটার, তার মানে প্রপার্টি যদি থাকে 3টা, গেটার সেটার মেথড টোটাল কয়টা হবে? যদি প্রপার্টি থাকে 30টা, গেটার সেটার মেথড কয়টা হবে? তো এরা তো টাইপ করা যাবে না, এটাও শর্টকাট করা যায়। যেহেতু আমি দুইটা অলরেডি করেই ফেলছি, বাকিগুলোর জন্য আমি সেই অল্টার ফাংশন ইনসার্ট, দেখেন যে নিচে আছে গেটার এন্ড সেটার, কোন কোন প্রপার্টির জন্য গেটার সেটার বানাতে চান সেটা দেখাচ্ছে। নেমের জন্য যেহেতু অলরেডি বানাই ফেলছি, সো নেমটা এখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে ইনস্টিটিউট, এনআইডি আর ফোন। ইনস্টিটিউট তো দরকার নেই, ওটা তো স্ট্যাটিক প্রপার্টি। আমি খালি সিলেক্ট করি এনআইডি এবং ফোন, এন্টার দেই, দেখেন বানাই দিচ্ছে গেট এনআইডি, রিটার্ন করবে এনআইডি, রিটার্ন টাইপ লং, সেট এনআইডি, রিটার্ন টাইপ, নতুন একটা এনআইডি সেট হচ্ছে এই। তো সেট করার আগে আমরা যে কোনো কন্ডিশন এটাকে ভ্যালিডেট করে নিতে পারি। একইভাবে গেট ফোন, সেট ফোন। তো নরমাল নিয়মে যখনই আমরা কোনো পোজো ক্লাস, মডেল ক্লাস বানাবো এবং প্রপার্টি ডিক্লেয়ার করব, অবশ্যই প্রাইভেট করব, এটা জেনারেল রুল। এবং প্রাইভেট করলে ওগুলোর জন্য গেটার এবং সেটার দিতে হবে। সাধারণত যে ফিল্ডগুলো স্ট্যাটিক অথবা যে ফিল্ডগুলো কনস্ট্যান্ট, ওগুলোকে প্রাইভেট রাখার প্রয়োজন হয় না। ওকে, ওগুলোকে প্রাইভেট রাখার প্রয়োজন হয় না, ওগুলোকে পাবলিকই রাখতে পারেন, যেগুলো কনস্ট্যান্ট এবং যেগুলো স্ট্যাটিক। কিন্তু যে প্রপার্টি গুলো অবজেক্টের সাথে রিলেটেড, সেগুলো অবশ্যই প্রাইভেট রাখবেন। সো এই যে একটা ক্লাস বানাইছি, আমরা এত কিছু টাইপ করছি, শুধু গেট মেথড বা গেট ইনফো মেথডটা বাদে বাকি সব কিছু কিন্তু অটোমেটেড কোড। অর্থাৎ আমাকে শুধু কষ্ট করে প্রপার্টির নামগুলো ডিক্লেয়ার করতে হবে, আর বাদ বাকি যে কনস্ট্রাক্টর, সেটার, গেটার সবকিছু কিন্তু অটোমেটিক, শর্টকাট, কিবোর্ড শর্টকাট দিয়ে বানানো যায়।
আর আমরা যে প্রত্যেকবার গেট ইনফো মেথড, আমরা যে নিজে থেকে গেট ইনফো নামে একটা মেথড বানাইছি কি করার জন্য? ইনফরমেশন গুলো প্রিন্ট করার জন্য। আমরা চাইলে গেট ইনফো মেথড নাও দিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে গেট ইনফো মেথড নাও দিতে পারি। আমরা গত ক্লাসে দেখছিলাম কোন একটা অবজেক্টকে বা কোন একটা রেফারেন্সকে, মেমোরি রেফারেন্সকে প্রিন্ট করলে কি হয়? আউটপুট কি দেখি? ওই যে হ্যাশ কোড টাইপের কিছু একটা দেখি। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আমরা আমাদের স্টুডেন্ট ক্লাসে ভিতরে যে কোনো জায়গায়, যে কোনো খালি জায়গায় আমরা যদি আবারও অল্টার ফাংশন ইনসার্ট, দেখেন এখানে টু স্ট্রিং নামে একটা মেথড আছে। এই মেথডটা কার অ্যাকচুয়ালি? টু স্ট্রিং মেথড। দেখেন আমি এন্টার দিচ্ছি, বলতেছে যে টু স্ট্রিং মেথডটা কোন কোন প্রপার্টি নিয়ে বানাতে চাও? আমি বললাম সব, বাই ডিফল্ট সবই সিলেক্ট করা থাকে। এন্টার দিবেন, দেখেন একটা সুন্দর মেথড যেটা পাবলিক, যেটা রিটার্ন করে মেথডের নাম, রিটার্ন করতেছে একটা স্ট্রিং, পুরোটা কিন্তু একটা স্ট্রিং, বিভিন্ন কনকেট করে দিছে, অর্থাৎ নেম, স্টুডেন্টের নাম, এই যে নেম প্রপার্টি, তারপরে নিউ লাইন, তারপরে এনআইডি, এনআইডি নিউ লাইন, ফোন, ফোন নিউ লাইন। এইবার এই যে টুইস্টিং মেথড ওভাররাইড করলাম, উপরে যে মাথার উপর ওভাররাইড শব্দটা লেখা আছে এটা কি? আচ্ছা, ওভাররাইড কি সেটা পরে আসি। এইবার সিম্পলি আগে s1 প্রিন্ট করলে কি আসতেছিল? এইবার যদি রান দেই, এবার রান দিলে কি আসে? এইবার s1 রেফারেন্সকে সরাসরি প্রিন্ট করলাম, এবার কি আর মেমোরি রেফারেন্স আসতেছে? ইনফরমেশন গুলো পাচ্ছি না? কোথা থেকে পাচ্ছি? দেখেন টু স্ট্রিং এ ঠিক যেভাবে রিটার্ন করা হয়েছে সেভাবেই কিন্তু দেখতেছি। প্রথমে স্টুডেন্ট, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখান থেকে কি ডিসিশন নেওয়া যায়? টু স্ট্রিং এর কাজ কি? টু স্ট্রিং মেথডটা কখন কল হয় আসলে? যখন আমরা কোনো একটা রেফারেন্সকে প্রিন্ট করি, তখন ওই ক্লাসের ভিতরে যদি টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করা থাকে, তাহলে এটা কল হবে এবং সে যা রিটার্ন করবে, এখান থেকে যদি আপনি আপনার নাম রিটার্ন করেন বা হ্যালো স্টুডেন্ট রিটার্ন করেন, যা রিটার্ন করবেন এই রেফারেন্স প্রিন্ট করলে সেটাই দেখবেন। অর্থাৎ টু স্ট্রিং মেথডের কাজ হচ্ছে কোন একটা অবজেক্ট সম্পর্কে মিনিংফুল কোনো ইনফরমেশন প্রিন্ট করা, ওই মেমোরি অ্যাড্রেসটা না দেখায়। আমি যদি কাস্টমাইজড কোনো ইনফরমেশন দেখাতে চাই ওই অবজেক্টটা সম্পর্কে। আর টু স্ট্রিং মেথডটা মাথার উপর লেখা ওভাররাইড, অর্থাৎ এটা প্যারেন্ট ক্লাসের মেথড। আমার কথা হচ্ছে এখানে প্যারেন্ট কে? আমাদের স্টুডেন্ট ক্লাস তো অন্য কাউকে ইনহেরিট করে নাই, মানে এক্সটেন্ড কিওয়ার্ড তো ওরকম কিছু দেই নাই। জাভাতে অবজেক্ট নামে একটা ক্লাস আছে, জাভাতে অবজেক্ট নামে একটা ক্লাস আছে যে ক্লাসটা সব ক্লাসের প্যারেন্ট। সো আমাকে কষ্ট করে স্টুডেন্ট এক্সটেন্স অবজেক্ট লেখার প্রয়োজন হয় না, এটা লেখার দরকার নাই। ঠিক যেমন ডিফল্ট কনস্ট্রাক্টর ক্লাসের মধ্যে লেখার দরকার নাই, কোন একটা ক্লাস এক্সটেন্ড করবে অবজেক্টকে, এটা করার দরকার নাই। যখন আমরা ক্রিয়েট করি অটোমেটিক্যালি এক্সটেন্ড করে ফেলে, অটোমেটিক্যালি। এবং যার প্রমাণ হচ্ছে দেখেন, নরমালি s1 এর পরে ডট দিলে কি কি দেখার কথা? স্টুডেন্ট ক্লাসে যত পাবলিক প্রপার্টি মেথড আছে সেগুলোই তো দেখার কথা। সেগুলো না দেখে আমরা s1 এর পরে ডট দিলে, এগুলো তো হচ্ছে আমার ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা, কিন্তু এগুলো কোত্থেকে আসতেছে? ইকুয়ালস, হ্যাশ কোড, নোটিফাই, নোটিফাই অল, এগুলো কোত্থেকে আসতেছে? এগুলো তো আমার স্টুডেন্ট ক্লাসে ডিক্লেয়ার করা নাই, এগুলো আসতেছে সেই অবজেক্ট ক্লাস থেকে। কারণ জাভাতে সব ক্লাসই এক্সটেন্ড করে কে কাকে? অবজেক্টকে। সো চাইল্ড সবসময় প্যারেন্টের পাবলিক জিনিসপত্র সব পেয়ে যায়, পাবলিক আর প্রোটেক্টেড এই জিনিসগুলো চাইল্ড পেয়ে যায়। প্যারেন্টের মধ্যে যদি কোনো প্রাইভেট প্রপার্টি থাকে সেটা চাইল্ড আবার পায় না। ওকে, তো ওই মেথডগুলো অ্যাকচুয়ালি আসতেছে, দ্যাট মিন্স টু স্ট্রিং মেথডটা অ্যাকচুয়ালি অবজেক্ট ক্লাসের, আমরা চাইল্ড ক্লাস সেটাকে নিজের মতন করে ওভাররাইড করতেছি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি
পোজো ক্লাসের কন্টেন্ট আমি যদি সব ফেলে দিই, এখন মনে করেন ধরেন সব ফেলে দিচ্ছি, আমার স্টুডেন্ট ক্লাসে একদম এমটি। আপনাকে যদি এখন বলা হয় কোনো একটা মডেল ক্লাস বানাতে, সেটা এমপ্লয়ি হতে পারে, স্টুডেন্ট হতে, আপনাকে খালি কষ্ট করে টাইপ করতে হবে প্রপার্টির নামগুলো। সো প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট লং এনআইডি, প্রাইভেট স্ট্রিং ফোন, খালি এতটুকু কষ্ট করে টাইপ করা লাগবে। এবার এন্টার দিবেন, অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর, হয়ে গেল কনস্ট্রাক্টর। এইভাবে যত ইচ্ছা কনস্ট্রাক্টর বানান। এরপরের কাজ কি? গেটার সেটার, অল্টার ফাংশন ইনসার্ট গেটার এন্ড সেটার, সবগুলো সিলেক্ট করেন, এন্টার, হয়ে গেল গেটার সেটার। লাস্টের কাজ কি? টু স্ট্রিং, অল্টার ফাংশন ইনসার্ট টু স্ট্রিং, সবগুলো সিলেক্ট করেন, ক্লাস রেডি। সবগুলো হ্যাশ, হ্যাশ কোড, তারপরে ইকুয়ালস, দেখবো আস্তে আস্তে। ইকুয়ালস মেথডটা আসলে ইকুয়ালিটি চেক করে। প্যারেন্ট ক্লাসে যেভাবে, অবজেক্ট ক্লাসে যেভাবে ডিফাইন করা আছে, সাধারণত ইকুয়ালিটি আমরা যদি রেফারেন্স ম্যাচ করি, আচ্ছা এটাতে একটু পরে আসতেছে। যেটা দেখাতে যাচ্ছি যে সেটা হচ্ছে আমরা একটা মডেল ক্লাস কত দ্রুত ক্রিয়েট করতে পারি, কোনো কিছু টাইপ করতে হচ্ছে না। ওকে ওকে, এবার আরেকটু সামনের দিকে আগাই। হ্যাঁ সেটাই তো বললাম, ওগুলো এক একটার এক এক ফাংশন। কিভাবে বুঝে এটা তো বলতে পারতেছি না, কিভাবে বুঝে। কথা ঠিক, এখানে অনেক কিছুই আসে, এখানে অনেক কিছুই আসে, কিন্তু মেইন ক্লাসে অনেক কিছুই আসে না। কনস্ট্রাক্টর আসে মেইন ক্লাসে, কনস্ট্রাক্টরও আসে। অন্য যে কোনো ক্লাসে, বা সাপোজ ধরুন আমি যদি এখন আরেকটা ক্লাস ক্রিয়েট করি মডেলের ভিতরে নতুন, ওটাতেও কি সবগুলো আসে। ধরেন আমি একটা জাভা ক্লাস ক্রিয়েট করি, ধরেন এমপ্লয়ি, এমপ্লয়ি, দাঁড়ান এদের বিহেভিয়ার থেকে এই উত্তরটা জানা যেতে পারে। তাহলে যেটা সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে কি জানেন, আচ্ছা মেইন ক্লাসে কয়েকটা প্রপার্টি ডিক্লেয়ার করি না, সে প্রাইভেট স্ট্রিং, কি দিব, ধরেন নেম, তারপরে মনে করেন যে প্রাইভেট ইন্ট এজ। এবার যদি দেই, ঠিক আছে, আমি জানি না এটা এটা কি ব্যাখ্যা দিব। তার মানে বোঝা গেল যে ক্লাসে কিছু প্রপার্টি থাকতে হবে, প্রপার্টি থাকলে সেটার উপর বেস করে তারা আমাকে বিভিন্ন ফাংশনালিটিস হয়তো দিতে পারে। আসেন একটু সামনের দিকে আগাই, সেই পোজো ক্লাস নিয়েই থাকি। আমি এই ক্লাসে আরো কিছু প্রপার্টি অ্যাড করব, আপনারাও করেন। সে ধরেন প্রাইভেট স্ট্রিং, ধরেন স্টুডেন্টের, কি করলাম এটা, প্রাইভেট স্ট্রিং, কি দিব, ডিপার্টমেন্ট, স্টুডেন্টের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, ওকে, ডিপার্টমেন্ট নেম, সে ডিপার্টমেন্ট নেম। তারপরে আর একটা প্রপার্টি ডিক্লেয়ার করি, প্রাইভেট স্ট্রিং ডিপার্টমেন্ট, আরে বারবার এরকম করি কেন, ডিপার্টমেন্ট বিল্ডিং, ধরেন বিল্ডিং এর নাম, কোন ডিপার্টমেন্টে সেই বিল্ডিং এর নাম। তারপর ধরেন আপনার
ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট বিল্ডিং। আচ্ছা, দুইটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম। সাপোজ সামনে আরো করব। আচ্ছা, আরো করি, একবারে করে ফেলি। প্রাইভেট, এগুলোর জন্য এখনই গেটার সেটার বানায় না, হ্যাঁ, জাস্ট ডিক্লেয়ার করেন। প্রাইভেট স্ট্রিং, ধরেন কোর্স নেম, স্টুডেন্টের অনেক কোর্স নিতে পারে, সে কোর্সের নাম। প্রাইভেট ডাবল কোর্স ক্রেডিট, কোর্সের ক্রেডিট কত। তো চারটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম, এগুলো কনস্ট্রাক্টরেও অ্যাড করলাম না, আবার এগুলো আমি এগুলোর জন্য গেটার সেটারও বানালাম না, এগুলো টু স্ট্রিংও অ্যাড করলাম না, জাস্ট ডিক্লেয়ার করে রাখলাম। এখন আবার একটু বেস্ট প্র্যাকটিসের কথা নিয়ে আলোচনা করি। এরকম যদি হিসাব করি তাহলে এই স্টুডেন্টের জন্য আরো অনেক 10-20টা প্রপার্টি এমনি বের হয়ে যাবে। অ্যাটেন্ডেন্সে যদি হিসাব করি, তারপরে তার রেজাল্ট সবকিছু, গ্রেড হাবিজাবি, হ্যাঁ, আরো অনেক প্রপার্টি বের হয়ে যাবে। আস্তে আস্তে স্টুডেন্ট ক্লাসটা বড় হতে থাকবে, অত বড় হবে না কিন্তু হতে থাকবে। কনস্ট্রাক্টর অ্যাড করতে হবে, গেটার সেটার অ্যাড করতে হবে, টু স্ট্রিং এটসেট্রা এটসেট্রা। আমরা করি কি, আমরা সবসময় আমাদের টার্গেট থাকে কোডগুলোকে ভাগ করে ফেলা, ছোট ছোট মডিউলে ভাগ করা বা ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করা, এতে কোড ম্যানেজ করা ইজি হয়। যেমন এই দুইটা প্রপার্টি এবং এই দুইটা প্রপার্টি, ওকে, এই দুইটা প্রপার্টি এবং এই দুইটা প্রপার্টি সামহাউ রিলেটেড। যেমন এই দুইটা প্রপার্টি কি কিসের ইনফরমেশন? ডিপার্টমেন্টের ইনফরমেশন, ডিপার্টমেন্টের নাম, ডিপার্টমেন্টের বিল্ডিং এর নাম। এই দুইটা আবার কি? কোর্সের ইনফরমেশন, কোর্সের নাম, কোর্সের ক্রেডিট। তো যখনই আমি আমার ক্লাসের মধ্যে দেখব কোন প্রপার্টি গুলো 2-3টা প্রপার্টি একই জিনিস ইন্ডিকেট করতেছে, তখন আমরা করি কি, ওই 2-3টা প্রপার্টিকে আলাদা করে একটা ক্লাস ক্রিয়েট করি, তাহলে আমার মেইনটেইন করাটা ইজি হয়। যেমন ডিপার্টমেন্টের এই দুইটা প্রপার্টি নিয়ে কিন্তু আমি একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, নাম হচ্ছে ডিপার্টমেন্ট, পারি না? তো বানাই ফেলি একটা ক্লাস ওই মডেল প্যাকেজের মধ্যে। এই যে মডেল প্যাকেজের মধ্যে মডেলস এর ভিতরে তো স্টুডেন্ট অলরেডি আছে, তো মডেলস এর রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে জাভা ক্লাস থেকে নাম দিচ্ছি ক্যাপিটাল ডিপার্টমেন্ট, এন্টার দিলাম। স্টুডেন্ট ক্লাসটা যারা টাইপ করে নেন, টাইপ করে নেন। ডিপার্টমেন্ট নামেও একটা ক্লাস ক্রিয়েট করেন মডেলস প্যাকেজের মধ্যে, বা যদি আপনারা প্যাকেজ ইউজ না করেন তাহলে সরাসরি সোর্সের আন্ডারে। আমি মডেলস এর আন্ডারে আরেকটা নতুন জাভা ক্লাস নিব যার নাম হচ্ছে কোর্স। সো দুইটা ক্লাস ক্রিয়েট করলাম, একটা কোর্স, একটা ডিপার্টমেন্ট। আজকে ডিসকানেক্ট হয় নাই, সর্বনাশ। খুশিতে তো আপনাদের ছুটি দিয়ে দেওয়া উচিত। আরে, কি দিল, এটা সিগন্যালই কম। চলো কিছুক্ষণ আর একটা রাউটার থেকে আমি রাউটারটা চেক করার জন্য আমাকে দিচ্ছে, দেখি। ক্লাসগুলো বানাইছি, নতুন দুটা ক্লাস। এইবার
স্টুডেন্ট ক্লাসে যে ডিপার্টমেন্ট রিলেটেড দুইটা প্রপার্টি এখান থেকে সুন্দর মতন কাট করে ওই ডিপার্টমেন্ট ক্লাসের ভিতরে পেস্ট করে দেন। অর্থাৎ নতুন যে ক্লাসটা ডিপার্টমেন্ট, সেই ক্লাসের ভিতরে এই দুইটা প্রপার্টি। একইভাবে যে দুইটা কোর্স ডিক্লেয়ার করছিলাম স্টুডেন্ট ক্লাসে, ওখান থেকেও কাট করে দেন। কাট করে কোর্স ক্লাসের মধ্যে পেস্ট করে দেন, অর্থাৎ স্টুডেন্ট ক্লাসটা আবার আগের মতন হয়ে গেল। স্টুডেন্ট ক্লাসটা আবার আগের মতন হয়ে গেল। এখন কোর্স নামের নতুন একটা ক্লাস আছে হাতে, ডিপার্টমেন্ট নামেও নতুন একটা ক্লাস আছে। এবারে নিজ নিজ দায়িত্বে এই নতুন দুইটা ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টর, গেটার সেটার, টু স্ট্রিং মেথড ঝটপট শর্টকাট দিয়ে দেখি করে ফেলেন তো। যেমন কোর্সের ক্ষেত্রে অল্টার ফাংশন ইনসার্ট কনস্ট্রাক্টর, দুইটা প্রপার্টি সিলেক্ট করলাম, কনস্ট্রাক্টর হয়ে গেল। একইভাবে গেটার সেটার এন্টার, অল্টার ফাংশন ইনসার্ট গেটার এন্ড সেটার, দুইটা প্রপার্টি সিলেক্ট করেন, হয়ে গেল। ফাইনালি অল্টার ফাংশন ইনসার্ট টু স্ট্রিং এন্টার। একইভাবে ডিপার্টমেন্টের জন্য একটা কনস্ট্রাক্টর টাইপ করার তো কিছু নাই, খালি প্রপার্টি গুলা টাইপ করতে হবে, বাকি সব। এরপর হচ্ছে গেটার সেটার, এবার লাস্টে হচ্ছে টু স্ট্রিং, লাস্টে হচ্ছে টু স্ট্রিং হয়ে গেল। এই হচ্ছে কোর্স ক্লাস। কোর্স ক্লাসে খালি দুইটা টাইপ করতে হবে, ডিপার্টমেন্ট ক্লাসে শুধু এই দুইটা টাইপ করতে হবে, বাকি সব অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। আর স্টুডেন্ট ক্লাস এখন আগের মতোই থাকলো। এই এই কাজটা কি সবাই করতে পারছে? কে কে পারি নাই? পারেন নাই? লাস্ট কোন পর্যন্ত করছেন? এই কোর্স ক্লাসের মধ্যে এই দুইটা লেখেন নাই? কপি পেস্ট করে নিয়ে আসছেন না? তো তিনটা ক্লাস, এক্সট্রা দুইটা ক্লাস ক্রিয়েট করলাম, যে ক্লাসের ভিতরে একটা হচ্ছে কোর্সের নেম ক্রেডিট আর একটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম বিলিং। এই ক্লাসগুলো কিন্তু ওই পোজো ক্লাসই। এই ক্লাসগুলোর উদ্দেশ্য কি? ডাটা স্টোর করে রাখা। আচ্ছা, এখন স্টুডেন্ট, কোর্স এবং ডিপার্টমেন্ট এই তিনটা ক্লাসের মধ্যে কি কোনো রিলেশন আছে? যে কোনো ধরনের রিলেশন এখন এই মুহূর্তে কোনো রিলেশন নাই, তিনটা সেপারেট ক্লাস, কেউ কাউকে চেনে না, কিন্তু আমরা এদের মধ্যে একটা সম্পর্ক করে দিতে পারি। যেহেতু ডিপার্টমেন্ট কোর্স এগুলো আলাদা আলাদা ক্লাস, আমি এদের অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। যেমন আমি যদি ডিপার্টমেন্ট কোর্সের একটা অবজেক্ট ক্রিয়েট করি, কোর্স C1 ইকুয়ালস নিউ কোর্স, মেইন মেথডের মধ্যে, হ্যাঁ, নিউ কোর্স, কোর্সের নাম দিতে হবে, কোর্সের ক্রেডিট দিতে হবে। কোর্সের নাম দিলাম সে লিনিয়ার অ্যালজেব্রা, আর কোর্সের ক্রেডিট দিলাম সে 3.0। অবজেক্ট ক্রিয়েট করতে পারি। একইভাবে ডিপার্টমেন্টের অবজেক্টও ক্রিয়েট করতে পারি। ডিপার্টমেন্ট D1 ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের নাম দিলাম কম্পিউটার সায়েন্স, বিল্ডিং এর নাম দিলাম সে NS1 বা কিছু একটা, জানি না ঠিক কি। তো যেহেতু ক্লাস আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করতেছে, কিন্তু এই কোর্সটা, এই যে একটা কোর্সের অবজেক্ট ক্রিয়েট করলাম, এই কোর্সটা কার, কোন স্টুডেন্টের, কোনো জানার উপায় আছে? এই যে এটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে কোন কোন স্টুডেন্ট পড়ে জানার উপায় আছে? উপায় নাই, খালি অবজেক্ট ক্রিয়েট করে রেখে দিছি, কিন্তু একদম সেপারেট, এদের মধ্যে একটা রিলেশন করতে হবে। ওকে,
এদের মধ্যে এখন একটা রিলেশন করতে হবে এবং রিলেশনটা স্টুডেন্ট ক্লাসে বসেই করতে হবে। কারণ আমি প্রথমে স্টুডেন্ট ক্লাসেই কিন্তু ওই প্রপার্টিগুলো ডিক্লেয়ার করছিলাম, কোর্সের নাম, কোর্সের ক্রেডিট, ডিপার্টমেন্টের নাম, ডিপার্টমেন্টের বিল্ডিং এর নাম ওখান থেকে সরাই দিছি, পরে আলাদা করে ফেলছি। তাহলে এখন স্টুডেন্ট ক্লাসে কি হবে? তাহলে এখন স্টুডেন্ট ক্লাসে কি হবে? এখন এই স্টুডেন্টের সাথে যদি এই ডিপার্টমেন্টের একটা সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমি এখন একটা প্রপার্টি ডিক্লেয়ার করব ডিপার্টমেন্ট টাইপের। সো ডিপার্টমেন্ট, প্রাইভেটই বলি, প্রাইভেট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। কোর্সেরটা একটু পরে আসি, কোর্সটা একটু পরে আসি। প্রাইভেট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। এটা যেহেতু একটা প্রাইভেট ফিল্ড, এটার জন্য গেটার সেটার বানাতে হবে, কিন্তু আমি কনস্ট্রাক্টরে অ্যাড করব না। আমি কনস্ট্রাক্টরে অ্যাড করব না। কেন করব না একটু পরে বলতেছি, কিন্তু গেটার সেটার বানাতে হবে। সো এই যে গেট নেম, সেট নেম, অর্থাৎ স্টুডেন্ট ক্লাসে গেট নেম, সেট নেম, গেটার, অর্থাৎ টু স্ট্রিং এর আগে যে কোনো খালি জায়গায় আবার একটু ওই যে রাইট বাটন ক্লিক, জেনারেট গেটার সেটার, একটা ফিল্ডই খালি আছে সেটাই দেখাচ্ছে, ওকে দিলাম। দেখেন গেট ডিপার্টমেন্ট, সেট ডিপার্টমেন্ট। সো গেট ডিপার্টমেন্ট মেথড কিসের কোন অবজেক্টটা রিটার্ন করতেছে? রিটার্ন টাইপ কি? আর যখন আমি সেট করতেছি প্যারামিটার হিসেবে কার অবজেক্ট পাঠাতে হবে? ডিপার্টমেন্টের অবজেক্ট পাঠাতে হবে, রাইট? এবার মেইন ক্লাসে আমার একটা স্টুডেন্টের অবজেক্ট তো ক্রিয়েট করাই আছে, একটা কোর্সের অবজেক্ট ক্রিয়েট করা আছে, একটা ডিপার্টমেন্টের অবজেক্ট ক্রিয়েট করা আছে। এখন এই ডিপার্টমেন্টে স্টুডেন্টে একটু অ্যাড করে দেই, সেটার মেথড তো আছেই। তো s1 ডট সেট ডিপার্টমেন্ট কি টাইপের অবজেক্ট চাই? সে পাস করে দেন d1। এখন এরা দুইজন কানেক্টেড হয়ে গেল। তো এখন আমি বলতে পারি যে এই স্টুডেন্টটা আসলে সিএসসি বা যে এই ডিপার্টমেন্টের। এবং আপনি চাইলে সরাসরি প্রিন্টও করতে পারেন স্টুডেন্টের ডিপার্টমেন্টটা। যদিও স্টুডেন্টের যে টু স্ট্রিং মেথডটা এর মধ্যে ডিপার্টমেন্টের ইনফরমেশন নাই, আছে? আমরা চাইলে কি করতে পারি, টু স্ট্রিং মেথডটা অর্থাৎ স্ট্রিং ক্লাস স্টুডেন্ট ক্লাস থেকে টু স্ট্রিং মেথডটা একটু ফেলে দেই, ফেলে দিয়ে আবার নতুন করে ওভাররাইট করি, তাহলে এবার ডিপার্টমেন্ট সহজ পাবো। কি বলেন? এবং দেন এবার যদি s1 কে প্রিন্ট করি, s1 কে যদি প্রিন্ট করি কি আসবে আউটপুট? দেখেন কত সুন্দর আউটপুট আসছে, নাম, এনআইডি, ফোন, এরপরে ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স, সব আসছে না? সব আসছে কারণ আমরা ডিপার্টমেন্ট ক্লাসেও টু স্ট্রিং ওভাররাইড করে রাখছি। ডিপার্টমেন্ট ক্লাসে যদি টু স্ট্রিং ওভাররাইড না করতাম তাহলে কিন্তু ডিপার্টমেন্টটা প্রিন্ট করতো না। এই কারণে সবগুলো প্রজেক্ট ক্লাসেই টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করে রাখবেন। তো এটা কিভাবে কাজ করতেছে, যখন আমি s1 কে প্রিন্ট করতেছি তখন স্টুডেন্ট ক্লাসের টু স্ট্রিং কল হচ্ছে, ঠিক না? সো এই ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন এই যে এই পর্যন্ত স্টুডেন্ট ক্লাস, এই পর্যন্ত ফোন। এরপরে যখন ডিপার্টমেন্ট টু স্ট্রিং এর মধ্যে যখন ডিপার্টমেন্ট দিয়ে দিছি তখন ডিপার্টমেন্ট ক্লাসের টু স্ট্রিং কল হচ্ছে এবং একসাথে দেখতে পাচ্ছি। সো আমরা এখন একটা স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট কানেক্ট করে দিতে পারছি। এবারে কানেক্ট করতে হবে স্টুডেন্টের সাথে কোর্স, কিন্তু কথা হচ্ছে স্টুডেন্ট কি, আচ্ছা তার আগে এটা শেষ করি। এই যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আরেকটা ইউজার ডিফাইন টাইপ ব্যবহার করলাম, এখন এই যে দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে কি বলা হয়? কম্পোজিশন বা অ্যাসোসিয়েশন। ইনহেরিট অন্য জিনিস, আমি একটা টাইপের ভিতরে আরেকটা টাইপ ব্যবহার করলাম, হ্যাঁ? অ্যাসোসিয়েশনকে বলা হয় হ্যাজ এ রিলেশনশিপ। অ্যাসোসিয়েশন অনেক ধরনের হয়, আমি অত ডিটেইলসে যাব না, প্রয়োজন নাই আসলে।
অ্যাসোসিয়েশন এটাকে বলা হয় has a relationship, ইনহেরিটেন্স কে বলা হয় is a relationship। রিলেশনশিপ কার মধ্যে কার? দুইটা ক্লাসের মধ্যে, দুই বা ততোধিক ক্লাসের মধ্যে রিলেশনশিপ। আর সেটা অ্যাসোসিয়েশনের ক্ষেত্র, ইনহেরিটেন্সের ক্ষেত্র। অ্যাসোসিয়েশন মানে হ্যাজ এ, আমরা কি এটা বলতে পারি না যে স্টুডেন্ট হ্যাজ এ ডিপার্টমেন্ট? অর্থাৎ একটা স্টুডেন্টের একটা ডিপার্টমেন্ট আছে। একটা স্টুডেন্ট, এখানে ডিপার্টমেন্টের অবজেক্ট কয়টা? একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্ট, এটাকে বলা হয় ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন। আমি যদি, আচ্ছা একটা স্টুডেন্ট কি পুরো ভার্সিটি লাইফে একটাই কোর্স করে? তার অনেক কোর্স থাকতে পারে। তো আমি যদি একটা স্টুডেন্ট ক্লাসে, এখন মনে করেন যে প্রাইভেট কোর্স টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এই স্টুডেন্টের অবজেক্টে মনে করেন S1 এ কয়টা কোর্স অ্যাড করা যাবে? একটা। কিন্তু সেটা কি হওয়া উচিত? একটা স্টুডেন্টের অনেকগুলো কোর্স থাকবে, তাহলে এই স্টুডেন্ট ক্লাসে একটাকে এখন মাল্টিপল করা যায় কিভাবে? অ্যারে, তাই না? অ্যারে অথবা লিস্ট অথবা অ্যারে লিস্ট। তো আমি প্রপার্টিটাকে এভাবে ডিক্লেয়ার না করে আমি বলতেছি শুধু কোর্স না, আমি বলি অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট এবার হচ্ছে কোর্স। হ্যালো, অ্যারে লিস্ট ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। যদি এরকম এরর দেয় মাউস রাখবেন, অল্টার এন্টার, ইম্পোর্ট হয়ে গেল যে জাভা ইউটিল অ্যারে লিস্ট। ইনহেরিটেন্স দেখার পর ওই যে লিস্টটা ব্যবহার করা শুরু করবেন, প্যারেন্ট ট্যাগ। প্রাইভেট অ্যারে লিস্ট কোর্স, এটা ভেরিয়েবলের নাম কোর্স লিস্ট দেই, তাহলে বোঝা যাবে কোর্স লিস্ট। প্রপার্টির নাম দিলাম কোর্স লিস্ট স্টুডেন্ট ক্লাসে। যেহেতু এটা প্রাইভেট, কি করতে হবে? এইটার জন্য একটা গেটার সেটার দিতে হবে, এই প্রাইভেট লিস্টের জন্য। একদম লাস্টের দিকে আসি, এসে অল্টার ফাংশন ইনসার্ট গেটার সেটার এন্টার। দেখেন একটু খেয়াল করেন, যেহেতু কোর্স লিস্ট এটা কি টাইপের? অ্যারে লিস্ট। এটা কিন্তু কোনো সিঙ্গেল অবজেক্ট না, এটা একটা কালেকশন। সো যখন এই প্রপার্টিতে কোনো কিছু সেট করব, নতুন একটা কালেকশনই সেট করতে হবে, রাইট? আবার যখন গেট করব তখন রিটার্ন টাইপও কিন্তু অ্যারে লিস্ট, এটা মাথায় রাখতে হবে। এন্ড ফাইনালি টু স্ট্রিং মেথডটাকে আরেকবার ডিলিট করে আরেকবার ওভাররাইট করি, তাহলে এখন আমাদের ওই ডিপার্টমেন্ট সহ, সরি কোর্স সহ চলে আসবে। দেখেন এন্ড দেন মেইন ক্লাসে যে একটা কোর্স ডিক্লেয়ার করছিলাম, এটা কি S1 এখন সেট করা যাবে? জি স্যার, কথায় কথায় জি স্যার। সেট কোর্স লিস্ট দিয়ে দিলাম C1, যাবে? এই জন্য বলছি ভালো করে খেয়াল করেন, সেট কোর্স লিস্ট প্যারামিটার হিসেবে কি চায়? অ্যারে লিস্ট। তার মানে আমাকে আগে একটা কোর্সের লিস্ট বানাতে হবে, তারপরে সেই লিস্টটা এখানে পাস করে দিতে হবে। বুঝছেন অবস্থা? তাহলে একটা কেবল তো একটা কোর্স বানাইছে, আরো কোর্স বানাতে হবে না? তাহলে আসেন এক কাজ করি, আগে একটা এই মেইন ক্লাসে আগে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করি কোর্স টাইপের, তারপরে ওই অ্যারে লিস্টের দুই একটা কোর্স অ্যাড করি, তারপরে ওই অ্যারে লিস্টে অ্যাড করে দিব এখানে। তাহলে এটাকে এখানে ডিক্লেয়ার না করে কাট করে ডিপার্টমেন্ট যাক, এটা পরে ডিপার্টমেন্টের পর মনে করেন এটা এখানে দেই, আর উপরে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করি এখানে, যে অ্যারে লিস্ট কি টাইপের? কোর্স টাইপের। অ্যারে লিস্ট কোর্সেস ইকুয়ালস নিউ অ্যারে লিস্ট। এবার কোর্সেস ডট অ্যাড, কাকে অ্যাড করব? C1 কে। হ্যাঁ, C1 তাকে উপরে ডিক্লেয়ার করতে হবে তাহলে, তাই না? বা একটা কাজ করতে পারি, এই যে ধরেন আরেকটা কোর্স ক্রিয়েট করতে হবে, আমি এটাকে লাইনটাকে ডুপ্লিকেট করি, এটা দিলাম C2, আর এখানে এটার নাম দেই
ডিজিটাল সিগন্যাল, সো অ্যাড C2, দুইটা কোর্স অ্যাড করলাম। সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করতেছেন? এইবার এখানে স্টুডেন্ট 1 এ সেট কোর্স লিস্ট কাকে অ্যাড করব এখন? কোর্সেস। তাহলে এখন এই স্টুডেন্টে মোটামুটি সবাইকে অ্যাড করা হয়ে গেছে না? কনস্ট্রাক্টরে পাস করছি নাম, এনআইডি, ফোন। হ্যাঁ, এই যে অ্যারে লিস্ট, এটা তো অ্যারে লিস্ট। অ্যারে লিস্টে তো ডট দিয়ে অ্যাড করা যায়, অ্যারেতে সরাসরি ইনডেক্স ধরে। যদি এটা অ্যারে হইতো তাহলে এটা পরে যে ব্র্যাকেট দিতাম, ইনডেক্স ধরে তারপর অ্যাড করতাম। অ্যারে লিস্টে তো অ্যাড মেথড, এটা তো গত ক্লাসের টপিক। এইবার যদি আমি অ্যাপ্লিকেশনটা রান দিই, দেখেন সব ইনফরমেশন দেখতে পারবেন S1 এর। দেখেন স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাস থেকে এই ইনফরমেশন গুলো পাচ্ছি, ডিপার্টমেন্ট ক্লাস থেকে পাচ্ছি এতটুকু। আর কোর্স লিস্ট দেখেন, এটা একটা অ্যারে। এই অ্যারের ভিতরে কয়টা কোর্স আছে? একটা, দুইটা, সব পাচ্ছি না? আমি স্টুডেন্ট ক্লাসের এই দুইটাকে কনস্ট্রাক্টরে অ্যাড করি নাই, ওই যে ওই কারণটাতে। অর্থাৎ কনস্ট্রাক্টরে অ্যাড করছি একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন করার সময় আমি শুধুমাত্র তার নাম, এনআইডি আর ফোন, এগুলোকে ম্যান্ডেটরি রাখছি যে আগে স্টুডেন্ট রেজিস্ট্রেশন হোক, তারপরে না হয় তার ডিপার্টমেন্ট সেট হবে, তারপরে তার না হয় কোর্স সেট হবে। চাইলে কিন্তু কনস্ট্রাক্টর অ্যাড করাই যেত। হ্যাঁ, কিন্তু যদি কনস্ট্রাক্টরে পাস করতেন তাহলে এখানে কি করছি, আগে একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করছি, তারপরে আস্তে আস্তে তার ডিপার্টমেন্ট সেট করা হয়েছে, তারপরে আস্তে আস্তে তার কোর্স সেট করা হয়েছে। আর যদি কনস্ট্রাক্টরেই সব পাস করতেন তাহলে কি হতো, আগে কোর্সের লিস্ট বানাতে হইতো, অ্যাড করতে হইতো, তারপরে ডিপার্টমেন্ট বানাতে হতো, তারপরে সবার লাস্টে স্টুডেন্ট 1 এর অবজেক্ট ক্রিয়েট করতে হইতো, নাম ধাম এনআইডি দেওয়ার পর পরের প্যারামিটারে হয়তো বা ডিপার্টমেন্টের অবজেক্ট পাস করতে হইতো D1, তারপরে প্যারামিটারে হয়তো কোর্সেস অবজেক্ট পাস করতে হইতো। ঝামেলা হয়ে যেত, একটা কনস্ট্রাক্টরের মধ্যে এত লম্বা কনস্ট্রাক্টর দরকার নেই। ওকে, এখন এখান থেকে কিছু লাইন কমাবো, কাজ হয়ে গেছে মোটামুটি। আমরা একটা স্টুডেন্টের অনেক ইনফরমেশন অ্যাড করে ফেলছি, কোডগুলোকে সেপারেট করে ফেলছি। আচ্ছা, স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের কি সম্পর্ক? 1 to 1। আর স্টুডেন্টের সাথে এটার কি সম্পর্ক? স্টুডেন্ট হ্যাজ মেনি কোর্সেস, 1 to many। এরকম মেনি টু মেনিও আছে, মেনি টু ওয়ানও আছে, প্রয়োজন অনুযায়ী বুঝে শুনে। ওকে, একই জিনিস, কনসেপ্ট একই। লাস্টলি এখান থেকে কিছু কোড কমাবো, বেশি কোড হয়ে গেছে, অনেক কমানো পসিবল। কেমনে কমানো যায়? যেমন এই যে, না, প্রথম লাইন কোড এই লাইনটা ফেলে দিতে পারি। যেমন এই স্টুডেন্টে একটা ডিপার্টমেন্ট অ্যাড করার জন্য আমি কি করলাম, ডিপার্টমেন্ট নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে ডিপার্টমেন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপরে ভেরিয়েবলটাকে পাস করে দিলাম, বুঝছি না? আচ্ছা, স্টুডেন্টের ডিপার্টমেন্ট যদি আমি এখন দেখতে চাই যে স্টুডেন্টের ডিপার্টমেন্টটা কি, আমি এখানে কি লিখবো বলেন তো? S1 এর পর S1 ডট S1 ডট গেট ডিপার্টমেন্ট, গেট ডিপার্টমেন্ট কি রিটার্ন করে? ডিপার্টমেন্টের অবজেক্ট। তো পুরোটা হচ্ছে একটা, সরি, তো এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে ডিপার্টমেন্টের অবজেক্ট। এরপরে যদি ডট দেই, প্রপার্টি গুলো সেগুলো পাচ্ছি, গেট ডিপার্টমেন্ট নেম, গেট ডিপার্টমেন্ট বিল্ডিং। এটা বোঝানোর জন্য যে ডিপার্টমেন্টের নাম দেখার জন্য আমার তো D1 এর দরকার হচ্ছে না, দরকার হচ্ছে, এটা তো একটা সেপারেট অবজেক্ট ছিল, একটা আইসোলেটেড একটা অবজেক্ট।
এখানে এসে না তাকে কানেক্ট করলাম। ডিপার্টমেন্টের নাম দেখার জন্য তো আমার S1 এর অবজেক্টই যথেষ্ট। তাহলে এই লাইনটা কি করতে পারি, এটা যেটা করতে পারি, সেট ডিপার্টমেন্ট, এটাকে ডিলিট করে এই যে নিউ থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কাট করে এখানে বসায় দিতে পারি। সো আমার এই ভেরিয়েবলটার দরকার নেই। মোট কথা হচ্ছে সেট ডিপার্টমেন্ট মেথডটা প্যারামিটার হিসেবে ডিপার্টমেন্টের একটা অবজেক্ট চায়, আমি অবজেক্ট ক্রিয়েট করে দিছি, রেফারেন্স ক্রিয়েট করলাম না, কারণ ওই রেফারেন্সের আমার দরকার নাই। কারণ আমি ডিপার্টমেন্টের নামটা নিব কার মাধ্যমে, কোন রেফারেন্সের মাধ্যমে, S1 এর মাধ্যমে। সো খামোখা ডিপার্টমেন্ট আমি অবজেক্ট রেফারেন্স ক্রিয়েট করবো কেন? একইভাবে এটাও কি করা যায় না? তাহলে এই যে C1 C2 না দিয়ে এখানে দিব নিউ কোর্স, কন্ট্রোল এক্স, আর এখানে করা যায় এটা এক্স, হইলো? কমে গেছে না অনেক লাইন? আরো কমানো যায়। কমানো যায় না, আর কমবে না, কিন্তু একটু মডিফাই করা যায়। এখানে আরেকটা গন্ডগোল আছে, গন্ডগোল ঠিক না অ্যাকচুয়ালি। ঠিক যেভাবে ডিপার্টমেন্টের নাম জানার জন্য আমার ডিপার্টমেন্টের আলাদা অবজেক্টের প্রয়োজন নেই, আমার এই স্টুডেন্টের কোর্সের লিস্ট দেখার জন্য কি এই অ্যারে লিস্ট এই কোর্সটার দরকার আছে? বলেন। কারণ আমি যদি এই কোর্স অর্থাৎ কোর্সের লিস্টটা যদি আমি দেখতে চাই, আমি তো সরাসরি S1 এর পর ডট দিলে গেট কোর্স, সে কি রিটার্ন করে? অ্যারে লিস্ট আমাকে রিটার্ন করেই দিচ্ছে। তো খামোকা আগে 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 একটা অ্যারে লিস্ট অবজেক্ট কেন ক্রিয়েট করব? এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টটা এখন কোন কাজে আসবে আমার? আমি তো এই যে গেস কোর্স লিস্ট এটা তো লিস্ট না? আচ্ছা, কোর্সের নাম দেখার জন্য তো এখন ইয়া লাগবে, লুপ চালাতে হবে সবগুলো। বা আমি এরকম করতে পারি যে গেট 0 নাম্বার ইন্ডেক্সে যে কোর্সটা আছে তার নামটা দেখতে চাই, পারি না? বা আমি যদি মনে করেন লুপই যদি চালাই, ফর কোর্স সি S1 ডট গেট কোর্স লিস্ট, গেট কোর্স লিস্ট রিটার্ন করে কোর্স অ্যারে লিস্ট কি টাইপের, কোর্স টাইপের, এই জন্য কোর্সের অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপর আমি সিম্পলি প্রিন্ট করব, প্রিন্ট করব কাকে, সি ডট কোর্স নেম। আউটপুট কি আসবে, এই S1 এ যে কোর্সগুলো অ্যাড করা হয়েছে সেটাই আউটপুট আসবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভেরিয়েবলটাকে কি আমি কখনো ইউজ করতেছি? শুধু অ্যাড করার সময় ব্যবহার হচ্ছে। তো এটাকে আরো সুন্দর করা যায়। হ্যাঁ, এটাকে দেখেন S1 এ যেমন ডিপার্টমেন্ট সেট করলাম, S1 এ যখন সেট কোর্স লিস্ট অর্থাৎ আমাকে একটা কোর্সের কালেকশন সেট করতে বলতেছে, আমি এতটুকু করে দিই। এবং কি টাইপের, এটা একটা কোর্স টাইপের। ব্যাপারটা এমন দাঁড়ালো যে কোর্স লিস্টে আমি একটা এমটি লিস্ট অ্যাড করলাম সবার আগে, আমি সবার আগে একটা এমটি লিস্ট অ্যাড করলাম। এমটি লিস্ট অ্যাড করার পর দেন এসব কাজ আমি বলি S1 ওই লিস্টে এখন অ্যাড করতে হবে। ওই এখন S1 এর মধ্যে যে লিস্টটা দেওয়া হলো ওটাকে ওটার ভিতরে এখন অ্যাড করতে হবে। তো লিস্টটা তো আগে নিতে হবে। তো S1 ডট, ওই ডট দিলাম, S1 ডট গেট কোর্স লিস্ট, অর্থাৎ আমি অ্যারে লিস্ট পেয়ে গেলাম, এইবার অ্যাড। একইভাবে লাইন ডুপ্লিকেট, অ্যারেটা হবে এটা। এখন এখানে S1 ছাড়া আর কি কোনো রেফারেন্স আছে? একদম নিট অ্যান্ড ক্লিন। টেকনিকটা বোঝা গেছে? কোড কিন্তু অনেক ভাবে করা যায়, আগের ভাবেও রান করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আননেসেসারি অনেকগুলো অবজেক্ট ঘোরাঘুরি করবে যেগুলো আমাদের কোনো প্রয়োজনই নেই, ওগুলো আমি কলই করবো না।
হিপ মেমোরি বাড়তে থাকবে। আমি সমস্ত অবজেক্টগুলো স্টুডেন্টের মধ্যে সেট করে রাখলাম, কারণ এই ডিপার্টমেন্ট, এই কোর্স, এগুলো তো সবই এই স্টুডেন্টেরই। বাইরে ঘোরাফেরা করলে সেটা তো যে কোনো জায়গায় আমি সেট করে দিতে পারি, যে কোনো সময় অ্যাক্সেস করে। ভুল ব্যবহারও তো হতে পারে। বুঝা গেছে? করছেন এগুলো? এবার করেন, মানে শেষ করতে হবে তো এটা। দেখে কিন্তু সহজই মনে হয়, করতে দিলে তারপর দেখবো না। ঠিক আছে, কয়জন পারে? তো আমরা অ্যাকচুয়ালি দেখলাম অ্যাসোসিয়েশন এবং মানে অ্যাসোসিয়েশন ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি, দুইটা ক্লাসের মধ্যে সম্পর্ক। স্টুডেন্ট ক্লাসের সাথে ডিপার্টমেন্টের সম্পর্ক, স্টুডেন্ট ক্লাসের সাথে অ্যানালিস্টের সম্পর্ক। অ্যাজ ইফ স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমি নতুন কিছু ফিচার অ্যাড করতেছি, তাই না? স্টুডেন্ট ক্লাসের ভিতরে অন্য ক্লাস অ্যাড করার মাধ্যমে আমি স্টুডেন্ট ক্লাসে একটা নতুন ফিচার অ্যাড করলাম। সরাসরি প্রপার্টি ডিক্লেয়ার না করে আরেক জায়গায় ডিক্লেয়ার করা আছে, ওখান থেকে নিয়ে এসে আমি স্টুডেন্ট ক্লাসকে ডেকোরেট করতেছি। এটা কিন্তু অনেকটা ইনহেরিটেন্সের মতোই, তাই না? স্টুডেন্ট যদি ডিপার্টমেন্টকে এক্সটেন্ড করতো তাহলে তো ডিপার্টমেন্ট থেকে সব জিনিসপত্র পেয়ে যেত। কিন্তু জাভাতে কয়টা ক্লাস এক্সটেন্ড করা যায়? হ্যাঁ, আরেকজনকে যত ইচ্ছা স্ট্যান্ডিং ওভেশন দেওয়া লাগবে। আচ্ছা শোনেন, জাভাতে একটা ক্লাসই এক্সটেন্ড করা যায়, ইমপ্লিমেন্ট করা যায় অনেকগুলো ইন্টারফেস, কিন্তু এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করে একটা ক্লাসই করতে পারবেন। এখন আমি যে বললাম যে আমি যদি এটা অ্যাসোসিয়েশন ব্যবহার না করে ইনহেরিটেন্স ব্যবহার করতাম, তাহলে না হয় ডিপার্টমেন্টকে এক্সটেন্ড করতেন, কোর্সকে এক্সটেন্ড করতেন কেমনে? কোর্সকে এক্সটেন্ড করা যেত। এই কারণে ইনহেরিটেন্সের থেকে অ্যাসোসিয়েশন বেটার, এটা সবাই বেশি প্রেফার করে। আরো অনেক রিজন আছে, আরো অনেক রিজন আছে, কিন্তু অ্যাসোসিয়েশন ব্যবহার করার মাধ্যমে একটা ক্লাস মানে রিলেশনটা, আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমি বাইরের একটা ক্লাস এনে ব্যবহার করতেছি, আমি এনক্যাপসুলেটও করে রাখতে পারতেছি। যদি আমি ডিপার্টমেন্টকে এক্সটেন্ড করতাম, আবার ডিপার্টমেন্টের ভিতরে প্রপার্টি মেথড ইনহেরিট করো, এমনি এমনি চলে আসুক, বহুত ঝামেলা, আলাদাভাবে আবার ওটার অবজেক্ট ক্রিয়েট করা এটসেট্রা। হ্যাঁ, যে কোনো বই, যে কোনো ডকুমেন্ট, যে কোনো রেফারেন্সে যখন দেখবেন যে জাভার ইনহেরিটেন্স, ওখানে শুরুতেই বলা থাকে। আপনাদের জন্য পড়াশোনা করতে কম, মানে পড়তে যেন কম হয়, এই জন্য আমি বলে দিচ্ছি কোর্সের মধ্যে। তো এই জিনিসগুলো অন্তত আপনাদের আর করতে হবে না অন্য কোনো জায়গা থেকে। কোর্স শেষ হয়ে গেলে তারপর আরো বহুত কিছু জানার আছে, তখন আবার ডকুমেন্ট ঘেটে ঘেটে পড়তে হবে, জানতে হবে। যেমন আমি অ্যাসোসিয়েশন ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি দেখালাম, মেনি টু ওয়ানটা কেমন, মেনি টু মেনি টু কেন, ওটা আপনারা নিজেরা করবেন, নিজেরা দেখে নেবেন। তার কনসেপ্টটা কি, কনসেপ্টটা কি